আসসালামু আলাইকুম। আসলে আমরা মুখে যতই ভারত বিরোধিতা করি, আমাদের দেশের মানুষেরা যতই মুখে ভারত বিরোধিতা করে, আমাদের সরকার মহোদয়গণ যতই ভারত বিরোধিতা করে, আসলে সবই লোক দেখানো বলে আমি মনে করি। কেননা একদিকে ভারত বিরোধিতা করে, অন্যদিকে এই যে লক্ষ লক্ষ টন পেঁয়াজ সেখান থেকে আমদানি করে, একদিকে ভারত বিরোধিতার কথা বলে, অন্যদিকে এই ভারত থেকে হাজার হাজার টন চাল আমদানি করার কথা বলে চুক্তি করে, এটা আমরা দেখেছি। বরঞ্চ ভারত বাংলাদেশে সব কিছু দখল করে নিয়েছে, কিন্তু একটা চুক্তিও আমরা দেখি নাই বাংলাদেশ সরকার বাদ দিতে কোনখান দিয়ে একটু বেশি আমাদের থেকে নিয়েছে এটাও বাদ দিতে দেখিনি, বা এটার হিসাব চাইতে এখনও দেখিনি। কিন্তু খালি মুখে বড় বড় কথা আমাদের সরকার বা সরকারের সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা সবাই বলতেছেন, আমরাও দেখতেছি। এখন তার আমাদের আলোচনা মূলত সেদিকে না, আমরা এখানে যে আলোচনাটা করবো দেন এত কিছুর পরেও বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখলাম যে এই যে আপনার ইনকলাব মঞ্চের অধীনে বা এই যে জুলাই ঐক্যের অধীনে যারা এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গেছেন, বা এই ঘেরাও করতে যাওয়ার পরে ভারতের পক্ষ থেকে ভারতে থাকা বাংলাদেশি যেই হাই কমিশনার রয়েছেন তাকে ভারত তলব করছেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের পরম বন্ধুত্বের একটা নজির স্থাপিত হয়েছিল। এখন এই বন্ধুত্বটা আওয়ামী লীগ সরকারের সময় একটু বেশি মাখামাখি হয়, এটা আমরা জানি। কেননা বাংলাদেশের সাথে বা আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্কটা, এই সম্পর্কটা অনেক অনেক পুরনো বা অতি পুরনো, এটা আমরা জানি। কেননা আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে আহ, অর্থ, অস্ত্র, গোলাবারুদ, মানে যা প্রয়োজন, ট্রেনিং, সব কিছু দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, এটা আমরা সবাই জানি। এখন সেই সুবাদে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটা অনেক অনেক পুরনো, এই কারণে তাদের বোঝাপড়াটাও ওই রকমই। এখন আমাদের দেশের ভিতরে একটা যে প্রজন্ম গড়ে উঠছে, প্রজন্ম বলতে ভুল হবে, এমন কিছু মানুষ আম, বা এমন একটা দল রয়েছে যারা ভারত বিরোধিতাকে তাদের মূল রাজনীতি হিসেবে মনে করে। এখন তারা মুখে কিন্তু ভারত বিরোধিতা দেখায় বা ভারত বিরোধিতা করে, কিন্তু আসলে বাস্তবে তারাও দিল্লির দরবারে ধর্ণা দিয়ে এই যে ক্ষমতায় আসতে বা ক্ষমতার মসনদে বসতে চায়, এটা আমরা জানি। আপনি জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধান দল হিসেবে বিএনপি কিন্তু কখনোই আনমেচুরড বক্তব্য ভারতের বিরুদ্ধে দিতে আমরা দেখিনি। এমনকি প্রধান দল হিসেবে জামাতকেও কিন্তু, মানে জামাতের ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের পক্ষে এরকম বক্তব্য বা আনমেচুরড কোনো বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য দিতে আমরা দেখিনি। কিন্তু আমরা দেখি আমাদের এই যে জুলাই ঐক্যের নেতা জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি যেভাবে ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়ে বা ভারতকে তিনি সেভেন সিস্টার নিয়ে যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা আসলে যে কোনো দেশের জন্য এটা স্পর্শকাতর হয়। এখন কালকে যদি ভারত যদি বাংলাদেশের কোনো বিষয়ে, যেন বাংলাদেশের চট্টগ্রামকে দখল করে নেবে এরকম হুমকি দিলে আমাদের ভিতরে যেরকম জ্বলবে, আমাদের যেরকম খারাপ লাগবে, আমরা যেরকম প্রতিক্রিয়া দেখাবো, এখন এটা যদি ভারতের ক্ষেত্রে যেন আমরা যেরকম হুমকি দিই, এটা তো ভারতেরও সেম প্রতিক্রিয়া হবে, সেম ভারতের কষ্ট লাগবে, সেম ভারতের মানুষের মনের ভিতরে দুঃখ লাগবে, এটা স্বাভাবিক। এখন আমি এখানে ভারতের প্রতিনিধিত্ব করতে আসিনি, আমি এখানে ভারতের পক্ষে বলতেও আসিনি, আমি এখানে ভারতকে মানে সব দিয়ে দিতেও বলতেছি না। আমি নিরপেক্ষভাবে উভয় পক্ষেরটাই আলোচনা করতে কিন্তু চেষ্টা করতেছি। এখন এই যে হাসনাত আবদুল্লাহ যেই কথা বলছে, এটা আসলে একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা। এখন ওই দেশ কিন্তু তখন এই মানে তার সার্বভৌমত্ব নিয়ে যখন অন্য দেশ কথা বলে, তখন কিন্তু ওই দেশ আর চুপ করে বসে থাকে না। তাই ভারতও কিন্তু আর চুপ করে বসে থাকেনি। এখন ভারত একদিন আগে অর্থাৎ 16 তারিখে আমরা দেখলাম যে এই যে ভারতে থাকা বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে সাবেক এবং বর্তমান যে সমস্ত সেনা কর্মকর্তারা বাংলাদেশের দূতাবাসে এসে, অর্থাৎ ভারতীয় বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে এসে পোলাও কুরমা খেয়ে গেলেন, সেখানে মানে অতিথি হয়ে আসলেন। যেই আমাদের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার বাসায়, তার একদিন পরে সেই রাষ্ট্রদূতকে ভারত কিন্তু তলব করলো, তলব করে তাকে শাসিয়ে দিল যে বাংলাদেশের ভিতরে যা হচ্ছে, বাংলাদেশ এই যে ভারতকে নিয়ে বাংলাদেশের ভিতরে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এটা ভারত মানে তীব্র ভাষায় সেখানে জানিয়ে দিল, তাকে শাসিয়ে দিল যেন এগুলো যাতে বন্ধ করা হয়। এবং বাংলাদেশের বিষয়ে তারা যেটা চাচ্ছে যে বাংলাদেশের সুষ্ঠু, সুন্দর এবং ইনক্লুসিভ
একটা নির্বাচন হয়, এই বিষয়ে তারা বলেছেন। এখন ভারতের এই সমস্ত দাবির প্রেক্ষিতে বা আরেকটা বিষয় সেখানে বলেছে যে এই যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করার উদ্দেশ্যে যারা যাচ্ছে বা এই বিষয়টাও কিন্তু সেখানে আলোচিত হয়েছে আর কি। এখন এই যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে যে শাসিয়ে দেওয়া হলো, তাকে যেভাবে আপনার টিট ফর ট্যাট সিস্টেমে বুঝিয়ে দেওয়া হলো, অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশে থাকা ভারতীয় যিনি হাই কমিশনার প্রণয় বর্মা রয়েছেন তাকে কিন্তু বাংলাদেশ এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে প্রায় 5 বার তলব করেছেন। এখন তারই অংশ হিসেবে ভারতও কিন্তু ওই যে আমাদের উপদেষ্টা যিনি রাষ্ট্রদূত রয়েছেন ভারতের তাকে তলব করলো। এখন সেখানে তারা এই সমস্ত বিষয়গুলো অবহিত করলো। এখন অবহিত করার পর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে বলেছেন যে হাসনাত আবদুল্লাহর বিষয়টা এটা আসলে বাংলাদেশ সরকারের বক্তব্য না। হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য হিসেবে তিনি দিয়েছেন, এটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। আর এই যে ভারত যে নির্বাচনের বিষয়ে যে কথা বলেছে এই বিষয়ে আমাদের আসলে পররাষ্ট্র উপদেষ্টা এটা হজম করতে পারেননি, এই জন্য তিনি বলেছেন যে এই যে ভারত বা বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আসলে তৃতীয় কোনো পক্ষ বা পার্শ্ববর্তী কোনো দেশের যেই উপদেশ এটা তারা মানবেন না ইত্যাদি ইত্যাদি। এখন ভালো, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি পালন করবে বা থাকবে এটা আমরা চাই। আমরা তো আসলে ভিড়ের জাতি মাথা উঁচু করে থাকতে চাই। এখন আমরা কেন ভারতের অধীন যাইতে চাইব? কিন্তু আসলে ভারত তো আসলে আমাদেরকে নিতে আসে না, আমরাই তো ভারতে যাইতে চাই। এই যে ভারত চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে, আমরা চিল্লাফাল্লা করি, আমরা সেখানে যাওয়ার জন্য মানে আমরাই সেখানে যাইতে ইচ্ছুক। আবার এই যে ভারত যে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ বন্ধ করে দেওয়ার পরে আমাদের দেশে পেঁয়াজের দাম 40 টাকা, 45 টাকা, 50 টাকার মতো বেড়ে গেছে। এখন আবার সরকার বাহাদুর দেখতেছি আমরা সেখান থেকে 43 টাকা করে পেঁয়াজ নিয়ে আসার পরে বাংলাদেশের ভিতরে প্রায় 20 থেকে 25 টাকা করে কেজি প্রতি দাম কমছে। সুতরাং এই যে একদিকে ভারত বিরোধী মানে ভারত বিরোধী, অন্যদিকে ভারত প্রীতি সরকারের এই দ্বিমুখী আচরণ আসলে এটা কীরকম সন্দেহের চোখে দেখতে হয়। অন্যদিকে যারা এই জুলাই আন্দোলনের পক্ষে বা ইনকিলাব মঞ্চ হিসেবে পরিচিত তারা এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য বা ভারতীয় দূতাবাসকে উদ্দেশ্য করে তারা লং মার্চ পালন করেছেন। সেখানে আমরা দেখলাম যে একজন ডাকসু প্রতিনিধি তিনি এই যে ভারতের দূতাবাস যেটা রয়েছে সেটার ইট, তারপর সে গিয়া সিমেন্ট বালু এগুলা তারা খুলে নিয়ে আসবেন খন্তা কুড়াল দিয়ে, এরকম কথাবার্তা বা বক্তব্য দিয়েছেন। এখন দর্শক একটা বিষয় লক্ষ্য রাখেন যে জেনেভা কনভেনশন অনুযায়ী যেই দেশের দূতাবাস থাকবে ওই দূতাবাসের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের সরকারের। অর্থাৎ বাংলাদেশে থাকা যেই ভারতের দূতাবাস রয়েছে এই দূতাবাসের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের। এটা কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ী। তারপর এটা শুধু ভারত না, আপনি মনে করেন যদি কোনো ফিলিস্তিনের একটা দূতাবাসও থাকে বাংলাদেশে, এই ফিলিস্তিনের দূতাবাসের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের। আবার সেম এটা ভারতে থাকা বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের এই যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ভারত সরকারের। সুতরাং এই যে আমরা ইট, বালু, সিমেন্ট নিয়ে আমাদের যে ছাত্র প্রতিনিধিরা বলতেছে যে খুলে নিয়ে আসবে, এখন এটা কি বিশ্বের দরবারে আসলে বাংলাদেশের ভাবমূর্তি কি উজ্জ্বল হবে নাকি খারাপ হবে সেটা দেখার বিষয়। এখন এই যে ভারত বিরোধিতা কেন বর্তমানে আবার নতুন করে চাউর হলো, যেটা 12 তারিখের পর অর্থাৎ গত 12ই ডিসেম্বর আমরা দেখলাম যে এই যে শরীফ ওসমান হাদি তার উপরে যে হামলা হয়েছে এই হামলার পরিপ্রেক্ষিতে তো মূলত এত কিছু ঘটতেছে। এখন সেই হামলাটাকে কেন যেন আমাদের এই বিভিন্ন পক্ষগুলো ভারতের উপরে দায় চাপাচ্ছে, বিশেষ করে একটা পরিকল্পিত মহল, এটা কিন্তু আপনারা জানেন। এখন বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন তারা কেউ বলেন না যে এই যে হাদির উপরে আহত হামলাকারী ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন, এরকম কথা আমাদের প্রশাসন কিন্তু এখনো বলে না। এখন আমরা দেখলাম যে রাজধানীর মোহাম্মদপুরে ওই যে মা মেয়েকে হত্যার ঘটনায় এই যে অভিযুক্ত যে মেয়ে ছিল বা যে কাজের বুয়া ছিল, এই কাজের লোককে কিন্তু অনেক দূর থেকে মাগুরানা ফেনী থেকে ধরে নিয়ে আসছে।
অর্থাৎ আমাদের গোয়েন্দা বাহিনী বা আমাদের পুলিশ প্রশাসন চাইলে সব পারে, এটা জানি আমরা। এখন এই যে এই ব্যক্তিকে ভারতে পালিয়ে যেতে দিল কারা? এখানে তো আওয়ামী লীগ বর্তমানে যে প্রশাসনে নাই, বা আওয়ামী লীগ কোনো জায়গায় নাই, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বিএনপিও ওইরকম সুবিধাজনক অবস্থানে নাই, বা বিএনপি বর্তমানে আছে বেগম খালেদা যে অসুস্থ, এটা নিয়ে বিএনপি ব্যস্ত আছে, তারেক রহমান আসবে সেদিকে নিয়ে ব্যস্ত আছে। অর্থাৎ এটা কিন্তু অন্য কোনো তৃতীয় কোনো পক্ষের চাল, এটা আমরা সবাই জানি। এখন আপনি দেখেন যে বর্তমান সময়ে এই যে এনসিপির যে সমস্ত নেতাগণ আছেন, এই নেতাগণের প্রায় বিল নাই বললেই চলে। মানে তাদেরকে ওরকম আর কেউ আগে যেরকম তাদেরকে স্মরণ রাখতো, কোথায় গেছেন কী করছেন, মানে সর্বক্ষণিক, কিন্তু এখন আর তাদেরকে ওইভাবে মূল্যায়িত করা হচ্ছে না। হ্যাঁ, তাদের মূল্য শুধুমাত্র যমুনাতে রয়েছে, আর সাধারণ জনগণের কাছে ওরকম ভ্যালু নেই। এটা আপনি মানেন যে না মানেন, এটি বাস্তবতা। এখন সেই এনসিপির নেতারা নিজেরা টাইম লাইনে থাকার জন্য, নিজেরা নির্বাচন বানচাল করার জন্য, কেননা নির্বাচন যদি হয় তাহলে এদের মূল্য আরও কমে যাবে, যমুনাতেও এদের দাম থাকবে না। সুতরাং এই পক্ষটা নির্বাচনকে যে করে হোক বয়কট করা, বা নির্বাচনকে যে করেই হোক পিছানো, কেননা নির্বাচন যতই পিছাবে এরা নিজেদের কি ক্ষমতাবান মনে করে এরা সুযোগ সুবিধা নিতে থাকবে। কেননা নির্বাচন হয়ে গেলে যে কোনো পক্ষে আসুক না কেন, তারা সরকার গঠন করবে, তখন এরা আর জায়গা পাবে না। এই জন্য এরা যে কোনো ওয়েতে হোক নির্বাচনটাকে বানচাল করার জন্য, এই জন্য কখনো আপনার ভারত বিরোধী কথা, কখনো মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে। তবে এই যে বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে এই সমস্ত নেতাদের, অর্থাৎ এই যে এনসিপির যে, বা এই যে ছোটো ছোটো যে সমস্ত দলগুলা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে, এই সমস্ত নেতাদের খাওয়ান আরও কমে যাবে। কেননা তখন তারেক রহমান নিজের মতো করে সব গুছিয়ে গাছিয়ে নেবেন। তখন এই সমস্ত মানে ছোট ছোট যে সমস্ত দলগুলো আছে, এরা না খেয়ে অনাদরে পড়ে থাকবেন। এই জন্য এই এনসিপির নেতারা যে সমস্ত হুঙ্কারগুলো দিচ্ছেন, এটা মূলত আসলে আমাদেরকে বোকা বানানোর হুঙ্কার বলে আমি মনে করি। এখন এই যে হুঙ্কারগুলো বাংলাদেশের পক্ষ থেকে দিচ্ছে, ভারত এটার প্রতিক্রিয়া জানাচ্ছে। এখন কূটনৈতিক মহলে আপনি দেখেন যে গেল 16ই ডিসেম্বর, অর্থাৎ একদিন আগেই, যেখানে ফলাও কোরমা খেয়ে গেল উভয় পক্ষ মিলে, অর্থাৎ বাংলাদেশের দূতাবাসে বসে ভারতীয় যে সমস্ত কর্মকর্তারা কোরমা পোলাও খেয়ে গেল, তারাই আবার একদিন পরেই, অর্থাৎ 17 তারিখ, বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকেই তলব করে শাসিয়ে দিল। এখন সব কিছু দেখলে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের এবং ভারতের যে সম্পর্কটা, পরম বন্ধুত্বের যে সম্পর্কটা, এটা এখন তলানিতে যাচ্ছে। আর এই তলানিতে যাওয়ার বিষয়টা আসলে বাংলাদেশের এবং ভারতের কারোর জন্যই ভালো না। তবে সামগ্রিক দিক বিবেচনা করে এটা বাংলাদেশের জন্য ক্ষতি বেশি। কেননা আপনি যদি হিসাব করেন, ভারতের সাথে এরকম কূটনৈতিক টানাপোড়েনের পরবর্তী ধাপ যদি কোনো সংঘাত সহিংসতার দিকে যায়, বাংলাদেশের 3 দিকে যেহেতু ভারত অবস্থিত, সুতরাং একদিক খালি, অর্থাৎ বঙ্গোপসাগর, অর্থাৎ বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া আমাদের আর বাঙালিদের বা আমাদের বাংলাদেশিদের আর কোনো উপায় থাকবে না। আর তাছাড়া ভারত যদি তার আকাশসীমাও বন্ধ করে দেয়, তখন বাংলাদেশ বের হবে কোন দিক দিয়ে, সেটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই যেভাবে হোক পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকাই উচিত। এখন যদি খারাপ হয়, সেটা আসলে মারাত্মক লেভেলের খারাপ হলে এটা আমাদের জন্যই দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। আবার ভারতীয় কিছু পত্রিকা নিউজ করতেছে, যেটা যে ভারতের যিনি বিচ্ছিন্নতাবাদী নেতা, এই যে উলফার নেতা যিনি পরেশ বড়ুয়া, তিনি নাকি এখন বাংলাদেশে অবস্থান করতেছেন। এটা ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। তবে বাংলাদেশ বা ভারতের কোনো সরকারি কোনো মাধ্যমে বা সরকারি কোনো বিজ্ঞপ্তিতে এই বিষয়ে উল্লেখ করা হয়নি যে পরেশ বড়ুয়া এখন বাংলাদেশে আছেন। কিন্তু অসমর্থিত যে সূত্রগুলো অনুযায়ী, যে এই পরেশ বড়ুয়া অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী নেতা, তিনি বাংলাদেশে অবস্থান করতেছেন, তিনি ভারতকে অস্থিতিশীল করবেন, চেষ্টা করবেন, এরকম কথাবার্তা বলা হচ্ছে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা জানি না।
তবে আমরা চাই সকল সংঘাত থেকে মুক্ত হোক, সকল হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হোক, পৃথিবীতে সবার সমানাধিকার প্রতিষ্ঠা হোক। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো শুনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।